এইবার আসেন তো স্যার, এইবার জানাই তো। ওকে, এইবার ঠিক আছে। ওকে, এইবার কমেন্টস আসছে, অনেকেই কমেন্টস করছেন দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে যাই। যে সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। সবার সালামের উত্তর দিয়ে দিলাম একবারে। আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ, আসেন। এখন কমেন্টস আসছে, আমরা ক্লাসে চলে যাই। আজকে আপনাদের সাথে আলোচনা হবে লেকচার 3, অর্থাৎ 3 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলা তার পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। সো আমরা লেকচার 3 লিখবো। আমরা লেকচার 3 তে আজকে পড়বো হচ্ছে সিস্টেম ইউনিট। আমি পড়বো হচ্ছে সিস্টেম ইউনিট। সবাই যা লিখি, সিস্টেম ইউনিট। আমরা আজকে পড়ার চেষ্টা করব সিস্টেম ইউনিট। আমরা আজকে লিখবো সিস্টেম ইউনিট। জি স্যার, কমেন্টস দেখা যায়। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসেন আমরা পড়াই শুরু করি স্যার, আসেন। আমরা আজকে পড়বো সিস্টেম ইউনিট, যেখানে দেখেন সিস্টেম ইউনিট গতকালকে কিন্তু আমরা হার্ডওয়্যার পড়িয়েছিলাম। হার্ডওয়্যার বলেছিলাম যে হার্ডওয়্যার মূলত এক ধরনের ডিভাইস বলেছিলাম, যে ডিভাইস গুলাকে দেখা যায়, স্পর্শ করা যায় এবং চাইলে পরিবর্তন করে আমরা ব্যবহার করতে পারি, সেটাকে আমি বলেছিলাম হার্ডওয়্যার। ঠিক কম্পিউটার পেরিফেরালও মূলত এক ধরনের হার্ডওয়্যার বলেছিলাম। সিস্টেম ইউনিটও মূলত অনেকগুলো হার্ডওয়্যারের সমষ্টি। এই যে সিস্টেম ইউনিট, মূলত সিস্টেম ইউনিটও হচ্ছে হার্ডওয়্যারের সমষ্টি। হার্ডওয়্যার এর সমষ্টি। এখন কথা হচ্ছে কোন কোন হার্ডওয়্যারের সমষ্টি সিস্টেম ইউনিট, সেটা একটু দেখার চেষ্টা করব। আসেন আমরা সিস্টেম ইউনিট লিখি। সিস্টেম ইউনিট বলতে যেটা বোঝায়, দেখেন কম্পিউটার একটা সিপিইউ বক্স পাওয়া যায়। কম্পিউটারের একটা বক্স থাকে, যেই বক্সকে আমরা সিপিইউ বক্স নামে পরিচিত। এরকম একটা বক্স থাকে, যেই বক্সকে আমরা বলি সিপিইউ বক্স। এই বক্সের ভেতরে অনেকগুলো অংশ থাকে বা অনেকগুলো হার্ডওয়্যার বা যন্ত্রাংশ থাকে। যেমন এর ভেতরে থাকবে হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, এর ভেতরে থাকে মাইক্রো প্রসেসর, এর ভেতরে থাকবে মাদারবোর্ড, এর ভেতরে থাকে মেমোরি, অথবা আমি বলতে পারি স্টোরেজ ডিভাইস। এর ভেতরে থাকবে বিভিন্ন ধরনের ইন্টারফেস, এর ভেতরে থাকবে পাওয়ার সাপ্লাই ইউনিট, এর ভিতরে থাকবে বিভিন্ন ধরনের কার্ড। কার্ড বলতে বিভিন্ন, সেটা নেটওয়ার্ক কার্ড হোক বা বিভিন্ন ধরনের কার্ড থেকে, বাট আদার্স আরো অনেক কিছু। আদার্স আমরা এত লিখলাম না, আরো অনেক কিছু থাকতে পারে। এবং দেখেন এই যে সিপিইউ বক্স যেটা কথা বলেছি, এই সিপিইউ বক্স যেটা দ্বারা আবদ্ধ থাকে এটাকে বলা হয় কেসিং। অর্থাৎ যেটা দ্বারা সিপিইউ বক্সটাকে ঢাকা থাকে এটাকে বলা হয় কেসিং। কি বলা হয়? কেসিং। অর্থাৎ আমরা যখন মোবাইল কিনি, মোবাইল একটা কাভার কিনি, ওই কাভারটাকে আমরা বলি কি, বা মোবাইলটাকে যেটাকে ঢাকা থাকে সেটাকে বলা হয় কেসিং বা কাভার। তার মানে এই সিপিইউ বক্স যেটা, সেটা দ্বারা যেটা দ্বারা তাকে ঘিরে রাখা হয় সেটাকে বলা হয় কেসিং। তাহলে সিস্টেম ইউনিট কি? সিস্টেম ইউনিট হলো এই যে সিপিইউ বক্সের অভ্যন্তরের যাবতীয় অংশসমূহকে সমষ্টিগতভাবে বলা হয় সিস্টেম ইউনিট। অর্থাৎ সিপিইউ বক্সের এই যে সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি যন্ত্রাংশ সমূহের সমষ্টিকে বলা হয় সিস্টেম ইউনিট। আমরা লিখব সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত, লিখেন সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত যাবতীয় যন্ত্রাংশ সমূহের সমষ্টিকে বলা হয় সিস্টেম ইউনিট। আমরা লিখি সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত, সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি যন্ত্রাংশ সমূহের সমষ্টিকে বলা হয় সিস্টেম ইউনিট। লিখে কমেন্টস করবেন, লেখা হয়ে গেলেই কমেন্টস করবেন, যাতে আমি কমেন্টস দেখে পরের টপিকে যেতে পারি। আমি বলেছি সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত
প্রতিটি যন্ত্রাংশ সমূহের সমষ্টিকে বলা হয় সিস্টেম ইউনিট। সিপিইউ বক্সের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি যন্ত্রাংশ সমূহের সমষ্টিকে বলা হয় সিস্টেম ইউনিট। ওকে, তাহলে সিস্টেম ইউনিটের মধ্যে কি কি অংশ থাকতে পারে সেই অংশগুলোর একটু নাম লিখে দিই। এইটা একটু লিখে নেন যে সিপিইউ বক্সকে মানে টোটালটা মিলে একটা সিস্টেম ইউনিট, মানে একটা সিস্টেম ইউনিটের মধ্যে এই অংশগুলা থাকতে পারে। একটু লিখে নি কোন কোন অংশ থাকতে পারে, একটু লিখে নি। সিস্টেম ইউনিটে কি কি অংশ থাকতে পারে সেইটা একটু আমরা লিখে নিব। সিস্টেম ইউনিটে কি কি অংশ থাকতে পারে সেটা একটু আমরা লিখে নিব। এটা সিস্টেম ইউনিটে কি কি অংশ থাকতে পারে একটু আমরা লিখে নিব। ওকে, আসেন আমরা মুছে দিলাম, তাহলে আমরা চলে যাই আলোচনায়, মূল আলোচনায়। আজকে যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করব প্রত্যেকটা সিপিইউ, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, মেমোরি থেকে শুরু করে যা যা আছে গুরুত্বপূর্ণ, এদের প্রত্যেকটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিইউ গুরুত্বপূর্ণ, মাইক্রোপ্রসেসর গুরুত্বপূর্ণ, মাদারবোর্ড গুরুত্বপূর্ণ, কম্পিউটার মেমোরি গুরুত্বপূর্ণ। এই চারটা অংশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়ে থাকে এবং এই চারটা থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। ইন্টারফেস থেকে প্রশ্ন হয় না, পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে প্রশ্ন হয় না, কার্ড থেকেও তেমন একটা প্রশ্ন হয় না, আদার্স তো বাদ দিলাম। তার মানে এই সিস্টেম ইউনিটের মধ্যে এই যে চারটা অংশ পাওয়া যায়, একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটা মাইক্রোপ্রসেসর, একটা মাদারবোর্ড এবং মেমোরি, এই চারটা থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা আসেন একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব সিপিইউ। আমরা প্রথমে দেখার চেষ্টা করব সিপিইউ। লিখেন, আমরা সিপিইউ দেখার চেষ্টা করব। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। লিখেন, আমরা লিখবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। দেখেন, সিপিইউ যার পুনরূপ আমি বলেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় এটিকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। আমরা লিখলাম কি, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। তাহলে আমরা কি দেখলাম, সিপিইউ যার পূর্ণরূপ আমরা দেখলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ করেন কি, দেখেন প্রক্রিয়াকরণ করাই বলতে হচ্ছে সমাধান করা। কি করা? সমাধান করা বোঝায়। প্রক্রিয়াকরণের অর্থ হচ্ছে সমাধান করা, অর্থাৎ কোনো একটা অংশ আছে কম্পিউটারের ভেতরে, সেই কম্পিউটারের সেই ভেতরের অংশটা মূলত কাজগুলাকে সমাধান করতে সাহায্য করে বা কাজগুলাকে সমাধান করে। কি সমাধান করে? ধরে নেন আমি ইনপুট দিলাম 2+2, এইটাকে সমাধান করে রেজাল্ট দিবে 4। এইটাকে ডেটাটা যেটা ইনপুট দিলাম সেইটাকে সমাধান করার কাজেই ব্যবহৃত হয় এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। অর্থাৎ কোন একটা ডেটাকে ইনপুটকৃত ডেটাকে প্রক্রিয়াকরণ বা সমাধান করার কাজে কোন অংশ ব্যবহার করা হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। লিখে রাখেন, সিপিইউ লিখবেন ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হয় সিপিইউ। এই সম্পর্কে তথ্য লিখবো আমরা। ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হয়। আমরা কি লিখলাম? ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ ব্যবহৃত হয়। তার মানে সিপিইউ এর প্রধান কাজ লিখলাম ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হচ্ছে। এইটা হচ্ছে মূলত সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি আবারও বলছি, সিপিইউ মূলত ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হয়। সো আমরা লিখলাম সিপিইউ ডেটা প্রক্রিয়াকরণ করার কাজে ব্যবহৃত হয়। আসুন একটু দেখার চেষ্টা করব। এই সিপিইউ মূলত তিনটি অংশ নিয়ে গঠিত হয়, সেই তিনটি অংশ আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা লিখবো, এরকমটা লিখবো, সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত।
লিখেন সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত। সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত। কি কি অংশ? প্রথম অংশকে বলা হয় এএলইউ, দ্বিতীয় অংশকে বলা হয় সিইউ এবং 3 নাম্বার অংশকে বলা হয় রেজিস্টার। অর্থাৎ এএলইউ, দেখেন আমি বলেছি সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত হয়। একটা অংশ বলেছি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট এবং 3 নাম্বার বলেছি রেজিস্টার। এই তিনটি অংশ নিয়ে মূলত সিপিইউ গঠিত হয়। সো আমরা লিখে নিই একটু, সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত হয়। একটাকে বলা হয় এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটাকে বলা হয় সিইউ বা কন্ট্রোল ইউনিট এবং তৃতীয়টাকে বলা হয় রেজিস্টার। একটু লিখে নিই। একটু লিখি, লেখা হয়ে গেলে জানাবেন। অবশ্যই ডান লিখবেন, লেখা হলেই ডান লিখবেন যাতে আমি বুঝতে পারি যে আপনার লেখা শেষ। তাহলে আমি বলেছি সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত। একটাকে বলি আমরা এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, দ্বিতীয়টাকে বলছি আমরা সিইউ বা কন্ট্রোল ইউনিট এবং 3 নাম্বারটাকে আমরা বলি রেজিস্টার। আসেন আমরা তিনটা অংশ একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আমরা লিখব এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। আমরা একটু পড়ার চেষ্টা করব এএলইউ। আমরা প্রথমে পড়ব এএলইউ। দেখেন অ্যারিথমেটিক শব্দের অর্থ হচ্ছে গাণিতিক, লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তিমূলক বা যুক্তি, এবং ইউনিট তো অংশ, তাই না? তার মানে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত দেখেন কম্পিউটারের মূলত এমন একটা অংশ যেই অংশটা মূলত গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলোকে সমাধান করতে ব্যবহৃত হয়। এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট অর্থাৎ এই অংশটা মূলত কম্পিউটারের যাবতীয় গাণিতিক সমস্যা থাকতে পারে এবং যত যুক্তিমূলক সমস্যা এই অংশতে সমাধান করার হয়। কথা কি বুঝছি? তার মানে আমি এটা বলতে পারি এএলইউ কম্পিউটারের যাবতীয় গাণিতিক, লিখে রাখেন, যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য এএলইউ ব্যবহৃত হয়। অর্থাৎ লিখে রাখেন যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য এএলইউ ব্যবহৃত হয়। কম্পিউটারের এমন একটা অংশ যেই অংশকে বলা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেই অংশ মূলত কম্পিউটারের যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। আমরা লিখলাম এএলইউ কম্পিউটারের যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। লিখেন গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় এএলইউ। দেখেন এএলইউ কে আরো কি বলা যায়? অ্যারিথমেটিক লজিক ইউনিট। মনে রাখবেন পরীক্ষায় যদি আপনাকে বলা হয় এএলইউ, বলতে পারে এএলইউ কি অথবা এর পূর্ণরূপ কি। যদি বাংলায় বলা হয় এটাকে বলবে হচ্ছে এলু কি, অর্থাৎ এএলইউ এটাকে বাংলায় যদি উচ্চারণ করে এলু বলবে, এলু। মনে রাখেন এলু কি। তার মানে আপনাকে বলতে পারে এলু কি। হতাশ হওয়ার কিচ্ছু নাই যে এলু বলতে কিছু বুঝি না, তা না, কারণ এইটাকেই এলু দ্বারা প্রশ্ন করা হয়। তার মানে আপনাকে এলু বলতে পারে, আপনাকে আলু বলতে পারে, তার মানে তাদের ইচ্ছা। হতাশ হওয়ার কিচ্ছু নাই যে হচ্ছে এলু কি আসছে পরীক্ষায়, এখানে জফলা ভুল করে দিছে, আলু কি, আলু লিখে আসেন। আলু একটা শর্করা জাতীয় খাবার, লিখলে হবে না কিন্তু। তার মানে এলু বা আলু যেটাই বলুক না কেন সেটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে বোঝানো হয়। অর্থাৎ এলু বা আলু যেটাই বলুক না কেন সেটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। কথা কি বুঝেছি?
অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবার আসেন, এই যে আমি বলেছি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এইটাকে বলা হয়, এটাকে মূলত এটা রেজিস্টার পরিষ্কারক হিসেবে কাজে লাগে। লিখে রাখেন, এটার কাজ লিখেন, একটা বিশেষ কাজ, রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। এএলইউ তার বিশেষ একটা কাজ বলেছি, রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে রেজিস্টার কি, রেজিস্টারকে কিভাবে পরিষ্কার করতে পারে একটু পরে বলবো। যখন রেজিস্টার অংশটুকু পড়াবো তখন বলবো রেজিস্টার পরিষ্কারক হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। কথা কি বুঝেছি? আপাতত আমরা লিখে রাখবো এএলইউ রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। লিখে রাখেন, এএলইউ রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। এএলইউ রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। এএলইউ রেজিস্টার পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব সিইউ বা কন্ট্রোল ইউনিট। সিইউ বা কন্ট্রোল ইউনিট লিখে রাখেন, সিইউ বা কন্ট্রোল ইউনিট। এবার কথা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল শব্দের অর্থ নিয়ন্ত্রণ। তার মানে কম্পিউটারে এমন একটা অংশ আছে যেটা নিয়ন্ত্রণ অংশ হিসেবে কাজ করে। কম্পিউটারের যাবতীয় তথ্যাবলী, যাবতীয় কাজ সে নিয়ন্ত্রণ করতে কাজে লাগে, তাই না? তার মানে সিইউ কে বলা হয় মূলত নিয়ন্ত্রণ অংশ। অর্থাৎ সে কি নিয়ন্ত্রণ করবে? দেখেন সে কি নিয়ন্ত্রণ করতে পারে। আমি যে ডেটাটাই ইনপুট দিলাম, ডেটা কখন দিলাম, ডেটা কিভাবে দিলাম, ডেটা কোথায় যাবে, ডেটা প্রক্রিয়াকরণের জন্য কতটুকু সময় লাগবে, এই প্রত্যেকটা কাজগুলাকে মূলত নিয়ন্ত্রণ করার কাজেই ব্যবহৃত হয় হলো কন্ট্রোল ইউনিট। তার মানে কন্ট্রোল শব্দের অর্থ যেহেতু নিয়ন্ত্রণ আমি বুঝিয়েছি, তার মানে সে অবশ্যই নিয়ন্ত্রণ করবে। সে কি নিয়ন্ত্রণ করবে? ডেটাটা কখন দিব, আমি ডেটাটা দিলাম কখন দিলাম, কোন সময় দিলাম, সেটাকে নিয়ন্ত্রণ করবে। ডেটাটাকে আমি কিভাবে দিলাম, ডেটাটা যাবে কোথায়, এবং ডেটাটা সে প্রক্রিয়াকরণ করার কাজে কতটুকু সময় ব্যয় হবে, এই চারটা কাজগুলোকে মূলত নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল ইউনিট। লিখবেন ডেটা কখন, লিখেন ডেটা কখন দিব, ডেটা কখন দিব, কিভাবে দিব, কোথায় যাবে। লিখেন ডেটা কখন দিব, কিভাবে দিব, ডেটা কখন দিব, কিভাবে দিব, কোথায় যাবে, এবং তা প্রক্রিয়াকরণের জন্য কতটুকু সময় লাগবে। ডেটা কখন দিব, কিভাবে দিব, ডেটা কখন দিব, কিভাবে দিব, কোথায় যাবে, এবং তা প্রক্রিয়াকরণ করার জন্য কতটুকু সময় লাগবে। লিখেন ডেটা কখন দিব, কিভাবে দিব, কোথায় যাবে, এবং তা প্রক্রিয়াকরণ করার জন্য কতটুকু সময় লাগবে, তা নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল ইউনিট। ডেটা কখন দিব, ডেটা কিভাবে দিব, ডেটা কোথায় যাবে, এবং তা প্রক্রিয়াকরণের জন্য কতটুকু সময় লাগবে, তা প্রক্রিয়াকরণের জন্য কতটুকু সময় লাগবে, তা নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল ইউনিট। তা নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত হয় কন্ট্রোল ইউনিট। এইবার আসেন, কন্ট্রোল ইউনিট আমরা দেখলাম নিয়ন্ত্রণ অংশ বলতে কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করে, সে কি নিয়ন্ত্রণ করে দেখার চেষ্টা করলাম। এবার আসেন আমরা 3 নাম্বার যাব, রেজিস্টার। এবার আমরা লিখব রেজিস্টার। খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং দ্বিতীয়টা হচ্ছে রেজিস্টার। এই তিনটার মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে বলা হয় রেজিস্টার। আমরা রেজিস্টার পড়ব, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেখান থেকে প্রিলি পরীক্ষায় প্রশ্ন হয়। 43 বিসিএস অর্থাৎ 43তম বিসিএস এ প্রিলিতে প্রশ্ন ছিল, নিচের কোন মেমোরির অ্যাক্সেস টাইম সর্বনিম্ন? বলেছিল নিচের কোন মেমোরির অ্যাক্সেস টাইম সর্বনিম্ন? অ্যান্সার ছিল রেজিস্টার। তার মানে আপনাকে বলেছিল নিচের কোন মেমোরির, তার মানে অবশ্যই রেজিস্টার একটা মেমোরি। তার মানে রেজিস্টার একটা
গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজে লাগবে সিস্টেম ইউনিটে। তো আমরা রেজিস্টারটা পড়ার চেষ্টা করি। লিখেন রেজিস্টার। আসেন রেজিস্টার থেকে কিছু তথ্য আগে লিখবো। প্রথম তথ্য লিখবে, দেখেন আমি একটু বলে নিই আগে। রেজিস্টার প্রথমত একটা মেমোরি। রেজিস্টার এক ধরনের মেমোরি। কি বললাম? রেজিস্টার এক ধরনের মেমোরি। যত মেমোরি আছে, যত মেমোরি আবিষ্কার করা হয়েছে, যত মেমোরি আছে, রেজিস্টার এমন এক ধরনের মেমোরি যার দাম হবে সর্বোচ্চ। কি বলবো? সর্বোচ্চ। কি বলবো? রেজিস্টারের দাম সর্বোচ্চ। লিখে রাখবেন, রেজিস্টারের দাম সর্বোচ্চ এবং রেজিস্টারের গতি সর্বোচ্চ। তার মানে রেজিস্টারের দাম এবং গতি কি হবে? সর্বোচ্চ। তাইলে আমরা লিখতে পারি রেজিস্টারের দাম এবং গতি সর্বোচ্চ। অর্থাৎ যত মেমোরি পাবো এদের মধ্যে রেজিস্টার এমন এক ধরনের মেমোরি যার দাম বেশি হবে এবং যার গতি বেশি হবে। তো আমরা লিখতে পারি রেজিস্টারের দাম এবং গতি সর্বোচ্চ। অপরদিকে আমরা বলতে পারি রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং পাশাপাশি রেজিস্টারের যে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং তার ক্যাপাসিটি হবে সর্বনিম্ন। লিখে রাখেন, রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং ক্যাপাসিটি সর্বনিম্ন। রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং ক্যাপাসিটি সর্বনিম্ন। রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং ক্যাপাসিটি সর্বনিম্ন। খুবই গুরুত্বপূর্ণ চারটা তথ্য বলে দিলাম। রেজিস্টারের ক্ষেত্রে বলেছিলাম রেজিস্টার প্রথমত এক ধরনের মেমোরি। এরপরে বললাম রেজিস্টারের দাম এবং গতি সর্বোচ্চ। এরপরে বললাম রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং ক্যাপাসিটি সর্বনিম্ন। আসেন, এই যে রেজিস্টারের কথা বলছি, রেজিস্টারটা কেন ব্যবহার করা হচ্ছে, সিপিইউতে রেজিস্টার কেন ব্যবহার করা হয়? মনে রাখবেন, রেজিস্টার ব্যবহার করার কারণ হচ্ছে মূলত রেজিস্টার, আমরা জানি রেজিস্টারের একটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য লিখে রাখেন আগে, তারপরে বলি। রেখেন, রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। আমরা লিখি, রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। লিখি, রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে রেজিস্টার সে কেন ব্যবহৃত হচ্ছে, সিপিইউতে কেন ব্যবহার করা হয়? মনে রাখবেন, যখন ধরে নেন আমি কম্পিউটারে একটা ডেটা প্রক্রিয়াকরণ করার জন্য ইনপুট হিসেবে দিলাম 2+2। যেই সময়টা আমি ইনপুট দিলাম, ঠিক যখন আমি ইনপুট দিয়েছি ঠিক তখনই সে প্রক্রিয়াকরণ করার কাজে যেতে পারে না। এই ডেটাটাকে যখন ইনপুট দিলাম সে কিছু সময়ের জন্য সে প্রক্রিয়াকরণ করতে পারে না। তার মানে কিছু সময় সেটাকে স্টোর করে রাখতে হবে, ধারণ করতে হবে। এই যে অল্প সময়টা ধারণ করার জন্যই ব্যবহৃত হয় রেজিস্টার। তার মানে যখন আমি ডেটাটা ইনপুট দিলাম ঠিক সাথে সাথে সেটা কিন্তু প্রক্রিয়াকরণে যেতে পারে না, খুবই সামান্য সময়ের জন্য সেটাকে লেট হয়। তার ওই যে সামান্য সময় ওই ডেটাটা থাকবে কোথায়? তেমন একটা মেমোরি লাগবে। এই কারণে রেজিস্টার ব্যবহার করা হয়। খুবই ছোট্ট একটা মেমোরি, যেই মেমোরিতে ওই ডেটাটা স্টোর করে রাখতে হয় অল্প সময়ের জন্য। এইবার আসেন, আমি অল্প সময়ের জন্য স্টোর করে রাখলাম এবং স্টোর করে রাখার পরে কিছুক্ষণ পরে সেটা আমি ছেড়ে দিলাম, প্রক্রিয়াকরণ করে রেজাল্ট দিল কত? 4। এই যে রেজাল্ট দেওয়ার পরে এই যে রেজাল্টটা যখন সে দিল এবং ঠিক রেজাল্ট পাওয়ার পর সাথে সাথে সে কিন্তু প্রদর্শন করতে পারে না, ফলাফলটা দিতে পারে না, প্রদর্শন করতে পারে না। খুবই সামান্য সময়ের জন্য আবারও সেটাকে স্টোর করে রাখতে হয় এবং সেই অল্প সময়ের জন্য আবারও স্টোর করবে কে? রেজিস্টার। এবং দেন কিছু সময় পরে সেটাকে ফলাফল আকারে প্রদর্শন করবে।
এই জন্য বলা হচ্ছে রেজিস্টার মূলত অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। বিষয় কি ক্লিয়ার? একটু জানাই ক্লিয়ার হয়েছে কিনা, যে রেজিস্টার কেন অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হচ্ছে, ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। মনে রাখবেন রেজিস্টার এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউ দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। সিপিইউ এর মধ্যে এই দুইটা থেকে প্রশ্ন হয়ে থাকে এবং সবচেয়ে বেশি প্রশ্ন হয় রেজিস্টার থেকে, কারণ রেজিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মনে রাখার চেষ্টা করবেন, রেজিস্টার থেকে যে 4টা বা 5টা তথ্য লিখে দিলাম খুবই গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখার চেষ্টা করবেন। বলেছিলাম রেজিস্টারের দাম এবং গতি হবে বেশি, রেজিস্টারের অ্যাক্সেস টাইম এবং তার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা হবে সর্বনিম্ন, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বলেছি, সেটা হচ্ছে রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয়। এই 5টা তথ্য যদি মনে রাখতে পারেন, আশা করা যায় রেজিস্টার থেকে প্রশ্ন আসলে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে আমাদের সিপিইউ যে অংশটা বললাম সেই সিপিইউটা আমাদের দেখা শেষ। এবার আসেন আমরা চলে যাব মাইক্রো প্রসেসর। আমরা পড়ার চেষ্টা করব মাইক্রো প্রসেসর। লিখি মাইক্রো প্রসেসর। আমরা এখন পড়বো মাইক্রো প্রসেসর। দেখেন মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, তার মানে এই প্রসেসর একটা প্রসেসর তৈরি, তার মানে ক্ষুদ্র প্রসেসর ব্যবহার করা হয়। তার মাইক্রো প্রসেসর হচ্ছে ক্ষুদ্র ছোট্ট একটা প্রসেসর। এখন কথা হচ্ছে মাইক্রো প্রসেসরের একটু ইতিহাস দেখি, আমরা একটু বেসিক ইতিহাস দেখি। মাইক্রো প্রসেসর কে আবিষ্কার করলেন, কত সালে আবিষ্কার করলেন? এই যে মাইক্রো প্রসেসরের কথা বলেছি, এই মাইক্রো প্রসেসর মূলত একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল ডক্টর টেড হফ। বিজ্ঞানী ডক্টর টেড হফ উনি 1971 সালে, কত সালে স্যার? 1971 সালে এই মাইক্রো প্রসেসর আবিষ্কার করেছিলেন। লিখে রাখেন, ডক্টর টেড হফ 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন। ডক্টর টেড হফ 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন। লিখে রাখি যে ডক্টর টেড হফ 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন। লিখেন লিখেন স্যার লিখেন। মাইক্রো প্রসেসর কে আবিষ্কার করেছেন? বলেছে ডক্টর টেড হফ 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন। ওকে, ডক্টর টেড হফ 1971 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার করলেন। এইবার কথা হচ্ছে মাইক্রো প্রসেসর মূলত কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়? প্রশ্ন আসে যে চতুর্থ প্রজন্মে মূলত ব্যবহার করা হয় মাইক্রো প্রসেসর। বর্তমানে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি, বর্তমানে যে কম্পিউটার আমরা ব্যবহার করি সেই কম্পিউটারে মূলত মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। এবং বর্তমানে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি সবগুলাই চতুর্থ জেনারেশনের কম্পিউটার। বর্তমানে আমরা কোন জেনারেশনে আছি? চতুর্থ জেনারেশন। তার মানে মাইক্রো প্রসেসর মূলত চতুর্থ জেনারেশনে ব্যবহৃত হয়। তো লিখবো চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহৃত হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। লিখবেন চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। এবং পরের তথ্য লিখব, মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে তার মানে মাইক্রো প্রসেসর ভিত্তিক যে কম্পিউটার, অর্থাৎ মাইক্রো প্রসেসর দিয়ে যে কম্পিউটার তৈরি করা হয় সেই মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে বলা হয় কি? বলা হয় মাইক্রো কম্পিউটার। লিখেন, আমি বলেছিলাম চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। পরের তথ্য বলেছি এই মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার। মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার। মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে কি বলা হয়? মাইক্রো কম্পিউটার বলা হয়। লিখেন, মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার।
মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার। অর্থাৎ বর্তমানে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি সবগুলাই কোন প্রজন্মের কম্পিউটারে? চতুর্থ জেনারেশনের কম্পিউটার। মনে রাখার চেষ্টা করবেন। বর্তমানে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি সবগুলাই মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার এবং সবগুলাকেই বলা হয় চতুর্থ প্রজন্মের কম্পিউটার, এবং যা ব্যবহার করি সবগুলাকে আমরা বলি মাইক্রো কম্পিউটার। এবার কথা হচ্ছে, মাইক্রোপ্রসেসর আবিষ্কার করলেন 1971 সালে ডক্টর টেড হফ। এই ডক্টর টেড হফ যখন মাইক্রোপ্রসেসর আবিষ্কার করলেন 1971 সালে, তিনি যেই মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেছিলেন যার নাম ছিল ইন্টেল 4004 লিখেন বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004। 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 অর্থাৎ এই ইন্টেল 4004 1971 সালে ওই যে বলেছিলাম ডক্টর টেড হফ আবিষ্কার করেন, এবং তিনি যেহেতু মাইক্রোপ্রসেসর আবিষ্কারক সেই জন্য আমি বলেছি বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004। এই ইন্টেল 4004 ছিল 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। লিখে রাখেন, এটি ছিল 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। এটি ছিল 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। ইন্টেল 4004 যে মাইক্রোপ্রসেসরের কথা বললাম, এই মাইক্রোপ্রসেসর ছিল 4 বিটের মাইক্রোপ্রসেসর। এটি ছিল 4 বিট বিশিষ্ট বা 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। মনে রাখার চেষ্টা করব, ইন্টেল 4004 যে মাইক্রোপ্রসেসরটা প্রথম তৈরি করা হয়েছিল, এই মাইক্রোপ্রসেসর সর্বপ্রথম কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই। এই যে ইন্টেল 4004 কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই। লিখে রাখেন, ইন্টেল 4004 কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই। কোনো কম্পিউটারে ব্যবহৃত হয়নি। কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই। এই যেটা তৈরি করা হয়েছিল ইন্টেল 4004, এটা ব্যবহৃত হয়, লিখে রাখেন, ব্যবহৃত হয় ডেস্কটপ ক্যালকুলেটর নামক একটি গণনাকারী যন্ত্রে। এই যে ইন্টেল 4004 এটা কোনো কম্পিউটারে ব্যবহার করা হয় নাই, এটা ব্যবহৃত হয়েছিল ডেস্কটপ ক্যালকুলেটর। অর্থাৎ একটা ক্যালকুলেটরের নাম দেওয়া হয়েছিল ডেস্কটপ ক্যালকুলেটর। সেই ডেস্কটপ ক্যালকুলেটর নামক একটি গণনাকারী যন্ত্রে এটাকে ব্যবহার করা হয়েছিল 1971 সালে। আমরা তথ্য বলেছি ইন্টেল 4004 কোনো কম্পিউটারে ব্যবহার করা হয়নি, ব্যবহৃত হয় ডেস্কটপ ক্যালকুলেটর নামক একটি গণনাকারী যন্ত্রে। লিখেন, ব্যবহৃত হয় ডেস্কটপ ক্যালকুলেটর নামক একটি গণনাকারী যন্ত্রে। এবার কথা হচ্ছে, বিটই তো বুঝি না, বিট বলতে কি? বিট বলতে দেখেন আমি বলি, বিট হচ্ছে মূলত একটা সিঙ্গেল ডিজিট। অর্থাৎ সিঙ্গেল ডিজিটকে আমরা বিট বলি। যেমন 0 একটা সিঙ্গেল ডিজিট, 0 একটা বিট, 1 একটা সিঙ্গেল ডিজিট, 1 একটা বিট। মনে রাখবেন, বিট বলতে সিঙ্গেল ডিজিট কল্পনা করা হয় বা সিঙ্গেল ডিজিট বোঝানো হয়। তার মানে বিট হচ্ছে সিঙ্গেল ডিজিট, যেমন 0 একটা বিট, 1 একটা বিট। কথা কি ক্লিয়ার? তাহলে আমি বলেছি এই ইন্টেল 4004 কোনো কম্পিউটারে ব্যবহার করা হয়নি, ব্যবহৃত হয় কোথায়? ডেস্কটপ ক্যালকুলেটর নামক একটি গণনাকারী যন্ত্রে ব্যবহার করা হয় কি? ইন্টেল 4004। এখন বিষয় হচ্ছে, আমরা কম্পিউটার আবিষ্কার করলাম, কম্পিউটারে একটা মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে, যে মাইক্রোপ্রসেসর প্রথম তৈরি করা হয় সেই মাইক্রোপ্রসেসর যদি কোনো কম্পিউটারে ব্যবহার করা হয়, যদি না হয় তাহলে অবশ্যই অন্য একটা মাইক্রোপ্রসেসর পরবর্তীতে আবারও অথবা তৈরি করা হয়েছে, যে মাইক্রোপ্রসেসর কোনো একটা কম্পিউটারে ব্যবহার করা হয়েছে, তাই না? আসেন একটু দেখার চেষ্টা করি। তাহলে ইন্টেল 4004 এর বিষয়টা একটু জানলাম। এবার আসেন, পরবর্তী সাল হচ্ছে 1974। একটু মনে রাখার চেষ্টা করব। এই 1974 সালে আর একটা মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয় যার নাম ছিল ইন্টেল 8080। সো লিখবো আমরা 1974 সালে ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। 1974 সালে
ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়? লিখেন। 1974 সালে ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। 1974 সালে ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। আমি বলেছি ইন্টেল 8080 কত সালে? 1974 সালে ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। যে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয় সেই মাইক্রোপ্রসেসর ছিল মূলত 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। লিখে রাখেন এটি ছিল এটি ছিল 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। লিখে রাখেন এটি ছিল 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। ইন্টেল 8080 এটি ছিল 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। আমি আবারও বলি 1974 সালে ইন্টেল 8080 মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয়। এটি ছিল 8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। এই যে ইন্টেল 8080 এই কম্পিউটার একটা ব্যবহার করা হয়েছিল, সেই কম্পিউটারের নাম ছিল অল্টায়ার। লিখে রাখেন এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। ইন্টেল 8080 এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। আমি আবারও বলছি এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। এটি অল্টায়ার নামক একটি কম্পিউটারে ব্যবহার করা হয়। এরপরে লিখবেন 1975 সালে এটিকে বাজারজাত করা হয়। এই 1975 সালে এটিকে বাজারজাত করা হয়। অর্থাৎ যখন দেখলো কম্পিউটারে ব্যবহার করে সেটা কাজ করে, অবশ্যই কাজ করলে সেটাকে অবশ্যই ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তার মানে কাজ করলে অবশ্যই সেটা তারা ব্যবসা করবে তারা, এই কারণে বলেছে এটা বাজারজাত করা হয় 1975 সালে। দেখেন 1975 সালে তা বাজারজাত করা হয়। 1975 সালে তা বাজারজাত করা হয়। কথা বুঝেছি কি না? যা বললাম ক্লিয়ার বুঝছি কিনা একটু জানাই তো স্যার, ক্লিয়ার কিনা একটু জানাই। ওকে, তার মানে মাইক্রোপ্রসেসরের বেসিক ইতিহাস জানলাম। এবার আসেন দেখার চেষ্টা করি পরীক্ষায় প্রশ্ন হয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় আপনারা বলতে পারে এরকম যে মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করলেন, কত সালে আবিষ্কার করলেন, কোনটা কত বিটের মাইক্রোপ্রসেসর। একটা পরীক্ষায় ছিল আপনাকে বলা হয়েছিল, এমনটা বলা হয় ইন্টেল 8086, আপনাকে পরীক্ষায় প্রশ্ন করেছিল ইন্টেল 8086 কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর, অথবা এটা কত বিটের মাইক্রোপ্রসেসর। এটা কত বিটের মাইক্রোপ্রসেসর আপনাকে প্রশ্ন করতেই পারে। সো আমরা একটু দেখার চেষ্টা করব, বিভিন্ন বিটের মাইক্রোপ্রসেসর দেখব যে কোন মাইক্রোপ্রসেসর কত বিটের মাইক্রোপ্রসেসর। একটু লিখে রাখেন, উপরে হেডিং লিখবো বিভিন্ন বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। লিখেন বিভিন্ন বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। আমরা লিখব বিভিন্ন বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। বিভিন্ন বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। আসেন একটু দেখার চেষ্টা করব বিভিন্ন বিটের মাইক্রোপ্রসেসর, কত বিটের কোন মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়েছিল একটু দেখার চেষ্টা করব। দেখেন প্রথমে আমরা লিখব 4 বিট। আমরা লিখব 4 বিট। আমরা ইতিমধ্যে জেনেছি 4 বিটের একটা মাইক্রোপ্রসেসরের নাম অলরেডি বলে ফেলছি। 1971 সালে ইন্টেল 4004 এটা ছিল একটা 4 বিটের মাইক্রোপ্রসেসর। এছাড়াও ইন্টেল 4040 এইটাও ছিল একটা 4 বিটের মাইক্রোপ্রসেসর। আমরা লিখলাম 4 বিট, লিখলাম ইন্টেল 4004, ইন্টেল 4040 এইটা হলো 4 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। আমরা এবার লিখবো 8 বিট। লিখে রাখেন 8 বিটের মাইক্রোপ্রসেসর একটা অলরেডি জেনে ফেলছি ইন্টেল 8080। এছাড়াও পাওয়া যায় ইন্টেল 8008, এছাড়াও পাওয়া যায় ইন্টেল 8085।
এই প্রত্যেকটাকেই বলা হয় A8 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। আমরা এরপরে লিখবো হলো 16 বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর ছিল ইন্টেল 8086। আমরা পাই ইন্টেল 80186, আমরা পাই ইন্টেল 80286, ইন্টেল 80286। এরপরে আমরা দেখব হচ্ছে 32 বিট অর্থাৎ 32 বিট। আমরা লিখব ইন্টেল 80376, আমরা লিখব ইন্টেল 80386, আমরা লিখব ইন্টেল পেন্টিয়াম, আমরা লিখলাম ইন্টেল পেন্টিয়াম। আমরা লিখব ইন্টেল কোর আই, আমরা পাবো 64 বিট। 64 বিট আমরা লিখতে পারি ইন্টেল পেন্টিয়াম, ইন্টেল ইতালিয়ান, ইন্টেল কোর আই। ইন্টেল কোর আই একটু লিখে রাখি স্যার, এইগুলো একটু লিখে রাখি, মুখস্থ করে ফেলবো। 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট এবং 64 বিট, এইগুলো একটু মুখস্থ করে ফেলবো কোনটা কত বিটের মাইক্রোপ্রসেসর। লিখি স্যার, লেখা হলে একটু জানাবো, এরপরে আমরা এটার পরবর্তী স্টেপে যাব। সবাই একটু লিখে নিয়ে আগে। স্যার মাথা গেল, মাথা যাওয়ার কিচ্ছু নাই, মুখস্থ করবেন, সমস্যা কি? এখনো তো ছোট মানুষ, এখনো মুখস্থ করতে পারবেন, সমস্যা নাই। চাকরি পেতে গেলে আপনারে মুখস্থ করাই লাগবে, চাকরি পাইতে গেলে আপনারে পড়তে হবে। স্যার এইগুলা মনে থাকে না? মনে থাকতে হবে, আপনি বারবার পড়েন, মনে থাকবে না কেন? স্যার তখন ইন্টেল কোম্পানি তৈরি করেছিল, স্যার মাইক্রোপ্রসেসর ইন্টেল কোম্পানি তৈরি করেছিল, এই কারণে সবগুলো ইন্টেল, ম্যাক্সিমাম ইন্টেল কোম্পানি তৈরি করে, কথা কি বুঝছেন? হ্যাঁ 32 এবং 64 মিল আছে। কেন মিল আছে আপনাদের বলি, কারণ দেখেন আপনারা যখন বাজারে উইন্ডোজ কিনতে যান, উইন্ডোজের গায়ে লেখা থাকে সেটা 32 অথবা 64 বিট দুইটাতেই দেওয়া যায়, 32 বিটেও দেওয়া যায়, 64 বিটেও দেওয়া যায়, লেখা থাকবে। দেখেন উইন্ডোজ যখন কিনতে যান বাজারে, উইন্ডোজ ডেস্কে লেখা থাকে 32 আর 64, মানে একটা ডেস্ক দুইটা বিটেই দেওয়া যায়। তার মানে 32 এবং 64 তে কিছু মিল থাকে আর কিছু মিল থাকে না, কথা কি বুঝছে স্যার? উইন্ডোজ কিনতে গেলে 32 64 দুইটাই লেখা থাকে স্যার, এই কারণে 32এও দেওয়া যায়, ওই উইন্ডোজটা 32 বিটেও দেওয়া যায়, 64 বিটেও দেওয়া যায়, এই কারণে 32 এবং 64 কিছু মিল পাওয়া যায়। মুছে দিলাম আমি। আচ্ছা আসেন, তাহলে মাইক্রো প্রসেসর দেখলাম, এবার আসেন আমরা চলে যাব মাদারবোর্ড দেখবো। আমরা লিখেন মাদারবোর্ড। আমরা লিখব মাদারবোর্ড, একটু লিখেন মাদারবোর্ড লেখার চেষ্টা করি। মাদারবোর্ডটা কি? মাদার শব্দের অর্থ মা, বোর্ড শব্দের অর্থ বোর্ড, তার মানে মাদারবোর্ড শব্দের অর্থ কি মায়ের বোর্ড? তা না স্যার, মাদারবোর্ড মূলত, মাদারবোর্ডকে বলা হয় মূলত সিস্টেম বোর্ড বা মেইন বোর্ড। লিখে রাখেন, মাদারবোর্ডকে বলা হয় সিস্টেম বোর্ড অথবা মেইন বোর্ড। লিখে রাখেন মাদারবোর্ডকে বলা হয় সিস্টেম বোর্ড অথবা কি বলছি আমরা, মেইন বোর্ড। তার মানে কম্পিউটার একটা মূল সার্কিট বোর্ড থাকে, সেই মূল সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। সার্কিট বোর্ড দেখবেন এই সিপিইউ বক্স যেটা, ওর বক্সের মধ্যে ছোট্ট একটা সার্কিট থাকে, সেই সার্কিটটাকে বলা হয়, ওইটাকে বলা হয় মূল সার্কিট বোর্ড, সেই মূল সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। আমরা লিখে রাখবো কম্পিউটারের মূল সার্কিট বোর্ডকে বলা হয়, সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড।
কম্পিউটারে যে মূল সার্কিট বোর্ড পাওয়া যায় সেই মূল সার্কিট বোর্ডকেই বলা হয় মাদার বোর্ড। তাহলে আমি আমার লিখছি কি, কম্পিউটারের মূল সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড, এবং কম্পিউটারের ক্ষেত্রে যে মূল সার্কিট বোর্ড পাওয়া যায় সেই সার্কিট বোর্ড মূলত পিসিবি নামে পরিচিত। লিখে রাখেন, যা পিসিবি নামে পরিচিত। কম্পিউটারের মূল সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড, যা পিসিবি নামে পরিচিত। কম্পিউটারের মূল সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড, যা পিসিবি নামে পরিচিত। যেখানে পিসিবি বলতে যেটা বোঝানো হয়, পিসিবির পূর্ণরূপ হলো প্রিন্টেড সার্কিট বোর্ড। পিসিবি যার পূর্ণরূপ আমি কি বলেছি, প্রিন্টেড সার্কিট বোর্ড। অনেক সময় বলতে পারেন যে পিসিবি যদি অপশন, আপনার যদি পরীক্ষা প্রশ্ন হয় পিসিবি পূর্ণরূপ কি, অনেকেই অনেক সময় অপশনে কিন্তু এইটা থাকতে পারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেখেন, পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডও বলা যায়, পিসিবিতে প্রিন্টেড সার্কিট বোর্ডও বলা যায়। 100% এইটা উত্তর করে আসেন না যে আইসিটিতে যদি থাকে পিসিবির পূর্ণরূপ কি পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু বলা যায় পিসিবির পূর্ণরূপ কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড, ঠিক আছে, বাট অপশনে প্রিন্টেড সার্কিট বোর্ড যদি থাকে তাহলে প্রিন্টেড সার্কিট বোর্ড ক্যান্সেল করতে হবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার বইলেন না। অনেকেই বলতে পারেন স্যার পিসিবি কি পাকিস্তান ক্রিকেট বোর্ড, হ্যাঁ ঠিক আছে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু পিসিবির পূর্ণরূপ হচ্ছে আইসিটিতে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা মূলত কম্পিউটারে সার্কিট বোর্ড হিসেবে পরিচিত। আমি কথাটা ক্লিয়ার করে দিলাম। কথা কি বুঝেছি স্যার? ফাদার বোর্ড নাই স্যার, লিখছি কিনা এবং বুঝেছি কিনা, ক্লিয়ার কিনা একটু জানাই তো স্যার। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তার মানে উইন্ডোজ যে কম্পিউটারের কথা বলছি সেই কম্পিউটার মাদারবোর্ডকে বলা তো পিসিবি বলা হয়, বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়, বা যাকে বলা হয় মূল সার্কিট বোর্ড বা মেইন বোর্ড। প্রশ্ন হইতে পারে এরকম যে অ্যাপেল কম্পিউটারে যে মাদারবোর্ড ব্যবহার করা হয়, অ্যাপেলের যে কম্পিউটার আছে, অ্যাপেল কম্পিউটার আছে, তার মানে আপনাকে প্রশ্ন করতে পারে এরকম যে অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে কি বলে। দেখেন, আমি প্রশ্ন করেছিলাম যে প্রথমে বলেছিলাম মাদারবোর্ড কি, কম্পিউটার মূল সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বলে, সরি হ্যাঁ মূল সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বললাম, কিন্তু অ্যাপেলের যে একটা কম্পিউটার আছে, অ্যাপেলের কম্পিউটার একটা মাদারবোর্ড পাওয়া যায়, সেই মাদারবোর্ডের নাম কিন্তু ভিন্ন তারা বলেছে। তারা এরকম বলেছে অ্যাপেলের কম্পিউটার যে মাদারবোর্ডটা থাকে সেই মাদারবোর্ডের একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা কি, অ্যাপেলের কম্পিউটার যে মাদারবোর্ড ব্যবহার করা হয় সেই মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। লিখে রাখেন, অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। অ্যাপেল কম্পিউটারে যে মেমোরি মাদারবোর্ডটা ব্যবহার করা হয় সেই মাদারবোর্ডের নাম বলা হয় লজিক বোর্ড। তো লিখে রাখি, অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। কথা কি ক্লিয়ার? অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। আমি আবারও বলছি, অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। লিখছেন? লিখছি কি, অ্যাপেল কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডকে কি বলা হয় বলেছি, লজিক বোর্ড। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন দেখার চেষ্টা করব প্রথম মাদারবোর্ডটা কি ছিল এবং কত সালে তৈরি করা হয়েছিল। লিখেন, বিশ্বের প্রথম মাদারবোর্ড। লিখে রাখেন, বিশ্বের প্রথম মাদারবোর্ড যার নাম দেওয়া হয়েছিল প্লানার।
লিখে রাখেন বিশ্বের প্রথম মাদারবোর্ড হলো প্লানার। বিশ্বের প্রথম মাদারবোর্ড ছিল প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। বিশ্বের প্রথম মাদারবোর্ড ছিল প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। লিখবো আমরা বিশ্বের প্রথম মাদারবোর্ড প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। বিশ্বের প্রথম মাদারবোর্ড প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। বিশ্বের প্রথম মাদারবোর্ড প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। লিখি বিশ্বের প্রথম মাদারবোর্ড প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। লিখছি কিনা? বিশ্বের প্রথম মাদারবোর্ড প্লানার, যা 1981 সালে তৈরি করা হয়। মুছে দিলাম। দেখেন যতগুলা এখন বর্তমানে অনেকগুলো মাদারবোর্ড প্রস্তুতকারক অর্থাৎ অনেক কোম্পানি আছে যারা মাদারবোর্ড তৈরি করে থাকে। এদের মধ্যে কিছু জনপ্রিয় কোম্পানি আছে, লিখে রাখেন মাদারবোর্ড প্রস্তুতকারক কিছু জনপ্রিয় কোম্পানি। জনপ্রিয় কোম্পানি দেখবো যে কোন কোম্পানিগুলো মূলত মাদারবোর্ড তৈরি করে থাকে বেশি এবং তারা খুবই জনপ্রিয়। লিখে রাখেন জনপ্রিয় কোম্পানি যেমন আমরা পাই হলো আসুস, আমরা বলতে পারি ইন্টেল, আমরা বলি গিগাবাইট। এইগুলাকে বলা হয় জনপ্রিয় কোম্পানি হিসেবে পরিচিত, যা মাদারবোর্ড প্রস্তুত করে থাকে। তো আমরা বলেছি কি মাদারবোর্ড প্রস্তুতকারক জনপ্রিয় কোম্পানি হচ্ছে, একটা আমি বলেছি আসুস, একটা বলেছি ইন্টেল কর্পোরেশন বা ইন্টেল, একটা বলেছি গিগাবাইট। একটা হচ্ছে আসুস, একটা ইন্টেল, আর একটা কি বলেছি গিগাবাইট। কিন্তু দেখেন বর্তমানে যতগুলো মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি আছে এদের মধ্যে এমন একটা কোম্পানি আছে সেটা সবচেয়ে বড় কোম্পানি হিসেবে পরিচিত। তার মানে আপনাকে যদি বলা হয় ফোন কোম্পানি আছে, অনেকগুলো ফোন কোম্পানি আছে, এদের মধ্যে এমন একটা সবগুলা কোম্পানি কি সমান ফোন উৎপন্ন তৈরি করে? অবশ্যই না, অবশ্যই কোনো কোম্পানি বড়, কোনো কোম্পানি ছোট। ঠিক তাই এই যে মাদারবোর্ড প্রস্তুতকারক যে কোম্পানিগুলো পাওয়া যায় এদের মধ্যে এমন একটা কোম্পানি আছে যেটা সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি হিসেবে পরিচিত। আমরা লিখবো সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি। সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি, যে কোম্পানির নাম হচ্ছে আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। তারপরে সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হলো আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। লিখে রাখেন সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি হলো আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। আমি বলেছি সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি হলে আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। লিখছি কিনা? লিখেন সবচেয়ে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি হলো আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন। আসুস টেক কম্পিউটার ইনকর্পোরেশন লিখা হয়েছে কিনা? ওকে, ঠিক আছে। তাইলে আমরা সিপিইউ দেখলাম, মাইক্রোপ্রসেসর দেখলাম, মাদারবোর্ড দেখার চেষ্টা করলাম। এইবার আসেন আমরা চলে যাব কম্পিউটার মেমোরি। লিখে রাখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রিলি এবং রিটেন দুইটাতেই প্রশ্ন হয়। কম্পিউটার মেমোরি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখান থেকে প্রিলি এবং রিটেন দুইটাতেই প্রশ্ন হয়। আমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। আমরা লিখব কম্পিউটার মেমোরি। দেখেন মেমোরি শব্দের অর্থ কি? আমরা জানি মেমোরি শব্দের অর্থ হচ্ছে স্মৃতি। মেমোরি শব্দের অর্থ কি? স্মৃতি বা ধারক বলতে পারি। স্মৃতি কি বা কি বলতে পারি? ধারকও বলতে পারি।
তার মানে স্মৃতি, স্মৃতি বলতে কি যেখানে ধারণ করা যায়, তার মানে ধারক শব্দের অর্থ যেখানে আমি ধারণ করতে পারি। তার মানে কম্পিউটার মেমোরি মূলত, কম্পিউটার মেমোরি অর্থাৎ মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতি বা ধারক। লিখে রাখেন, মেমোরি শব্দের অর্থ স্মৃতি বা ধারক। কম্পিউটার মেমোরির সংজ্ঞা কি বলতে পারি? কম্পিউটার মেমোরির সংজ্ঞা আমি বলতে পারি, দেখেন কম্পিউটার মেমোরি অবশ্যই একটা ডিভাইস, তার মানে অবশ্যই মেকানিক্যাল ডিভাইস। তো আমরা এরকম লিখবো, কম্পিউটার মেমোরি এক ধরনের মেকানিক্যাল ডিভাইস। কম্পিউটার মেমোরি এক ধরনের মেকানিক্যাল ডিভাইস যেখানে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তা ব্যবহার করা যায়, সেটাকে আমরা কি বলবো? কম্পিউটার মেমোরি। তো লিখেন, কম্পিউটার মেমোরি এক ধরনের মেকানিক্যাল ডিভাইস যেখানে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তা ব্যবহার করা যায়, এইটাকে আমরা বলবো কম্পিউটার মেমোরি। তো আমরা লিখলাম কি, কম্পিউটার মেমোরি বলেছি, কম্পিউটার মেমোরি অর্থ হচ্ছে স্মৃতি বা ধারক, অর্থাৎ কম্পিউটার মেমোরি বলেছি, কম্পিউটার মেমোরি এক ধরনের মেকানিক্যাল ডিভাইস বলেছি, কোন একটা যন্ত্র বা কোন একটা ডিভাইস তো অবশ্যই, তার মানে মেকানিক্যাল ডিভাইস, এবং যে মেকানিক্যাল ডিভাইস মূলত যেখানে আমি তথ্য সংরক্ষণ করতে পারি এবং যেটা আমি প্রয়োজনে ব্যবহারও করতে পারবো, এমন একটা ডিভাইসকে আমরা বলবো কম্পিউটার মেমোরি। কথা কি ক্লিয়ার? কম্পিউটার মেমোরি বিষয়টা কি ক্লিয়ার? যদি বিষয়টা ক্লিয়ার হয় তাহলে চলে যাব এইটার প্রকারভেদে, আমরা চলে যাব, আমরা লিখব কম্পিউটার মেমোরির প্রকারভেদ। লিখেন, কম্পিউটার মেমোরির প্রকারভেদ। সবাই একটু লিখবেন, কম্পিউটার মেমোরির প্রকারভেদ। লিখছি কিনা সংজ্ঞা? এবার আমরা লিখব কম্পিউটার মেমোরির প্রকারভেদ। কম্পিউটার মেমোরির প্রকারভেদ। নরমালি বর্তমানে কম্পিউটার মেমোরিকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এরকম লিখব, কম্পিউটার মেমোরি তিন প্রকার। কম্পিউটার মেমোরি কয় প্রকার? তিন প্রকার। আপনারা কয় প্রকার জানেন বলেন তো স্যার? কম্পিউটার মেমোরি কত প্রকার, একটু অ্যান্সার করেন তো। আমি তো বললাম তিন প্রকার, আপনারা কয়টা জানেন? কম্পিউটার মেমোরি বইতে কি পড়ে আসছেন বা আপনারা কি জানেন কম্পিউটার মেমোরি কত প্রকার? একটু অ্যান্সার করি তো স্যার। কম্পিউটার মেমোরি কত প্রকার, এইটা নিয়ে একটু ঝামেলা আছে, আপনাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কম্পিউটার মেমোরি কত প্রকার, কম্পিউটার মেমোরি প্রকার ভেদ নিয়ে একটু ঝামেলা আছে, আপনারা একটা লিখবেন কম্পিউটার মেমোরি কত প্রকার, অ্যান্সার করেন সবাই কমেন্টস করে। কম্পিউটার মেমোরি কত প্রকার জানেন আপনারা বলেন তো। একজন বলেছেন তিন প্রকার, র্যাম রম। আচ্ছা, র্যাম রম, র্যাম রম রেজিস্টার। দুই, আচ্ছা দুই প্রকার কি কি লিখেন তো স্যার। যারা যারা দুই প্রকার বলেছেন সেই দুই প্রকার কি কি বলেন তো। যারা যারা দুই প্রকার অ্যান্সার করছেন বা তিন প্রকার অ্যান্সার করছেন, দুই প্রকার কি কি আর তিন প্রকার কি কি বলেন তো। দুই প্রকার কি কি আর তিন প্রকার কি কি, একটু অ্যান্সার করব। আচ্ছা, একজন বলছেন আজকে জেনে যাব। ঠিক আছে স্যার, জেনে যাবেন আজকে। প্রাইমারি সেকেন্ডারি দুই প্রকার, ভোলাটাইল এবং নন ভোলাটাইল। র্যাম রোম প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, র্যাম রোম রেজিস্টার। একজন বলেছেন কৃষিবিদ নাইম আহমেদ সরকার, ভোলাটাইল। শুধু কি এক প্রকার স্যার ভোলাটাইল? আপনি এক প্রকার পাইছেন? এই প্রথম কম্পিউটার পড়তেছি। আচ্ছা, ওকে ওকে, প্রাইমারি সেকেন্ডারি ক্যাশ, র্যাম রোম রেজিস্টার। ওকে, প্রাইমারি সেকেন্ডারি এবং ইন্টারনাল একজন বলেছেন। আচ্ছা, ভোলাটাইল নন ভোলাটাইল, প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন এবার আসেন, অনেক অ্যান্সার দেখলাম আপনাদের, এবার আমি যা বলি তাই দেখি। কম্পিউটার মেমোরিকে প্রধানত বা সাধারণত যেটাই বলি, ধরনের নরমালি কম্পিউটার মেমোরি এখন বর্তমানে তিন প্রকার। তিন প্রকার কি কি?
একটাকে বলা হয় প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রধান মেমোরি, প্রাইমারি মেমোরি বা প্রধান মেমোরি। দ্বিতীয় যে মেমোরি আমরা পাই সেটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি মেমোরি, যেটাকে আমরা বলি সহায়ক মেমোরি। এবং 3 নাম্বার যে অপশনের কথা বলছি, 3 নাম্বার যেহেতু 3 প্রকার আমি বলেছি, তার মানে 3 প্রকার আমি বলেছি, আমি 3 নাম্বার বললাম হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির বাংলাও হলো ক্যাশ। তার মানে নরমালি যদি কম্পিউটার মেমোরিকে আমি ভাগ করি তাহলে 3 প্রকার, সেটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা ক্যাশ। যারা র্যাম রোম বলেছেন বা ভোলাটাইল নন ভোলাটাইল বলেছেন বা ইন্টারনাল যেটাই বলেন না কেন, মনে রাখবেন স্যার র্যাম রোম হচ্ছে প্রাইমারি মেমোরির যে 2 প্রকার, সেই 2 প্রকারের মধ্যে একটা র্যাম এবং আরেকটা কি রম। তার মানে অবশ্যই কম্পিউটার মেমোরি কিন্তু এইটা না। হ্যাঁ এটাও মেমোরি, বাট প্রকারভেদ কিন্তু এইটা না। প্রকারভেদ অবশ্যই আমি বলবো প্রাইমারি সেকেন্ডারি, এবং প্রাইমারি মেমোরির প্রকারভেদের মধ্যে আমি বলবো র্যাম এবং রম। কথা কি ক্লিয়ার? মেমোরি সম্পর্কে 3 প্রকার কোন 3টা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এই যে 3 প্রকার বললাম প্রাইমারি সেকেন্ডারি এবং ক্যাশ, যারা যারা র্যাম এবং রোম বলেছিলেন তাদেরকে একটু বলি, র্যাম এবং রোম মূলত প্রাইমারি মেমোরির মধ্যে থাকে। তার মানে প্রাইমারি মেমোরি 2 প্রকার, একটা র্যাম এবং একটা রম। অবশ্যই কম্পিউটার মেমোরির মধ্যে র্যাম এবং রোমকে ইনক্লুড করবে না প্রকারভেদের মধ্যে। তাহলে প্রকারভেদ যদি বলে আপনাকে প্রাইমারি সেকেন্ডারি এবং ক্যাশ বলতে হবে, তার মানে র্যাম রোম বলা যাবে না। এবার আসেন, এটা হচ্ছে আমরা এখন জানলাম, কিন্তু এরকমটা বলা আছে মাধ্যমিক যে বোর্ড বই আছে সেই বোর্ড বই আবার এই 3 প্রকার তথ্য দেওয়া নাই। এখন যারা যারা এটা লিখছেন এখন এরকমটা লিখবো, লিখে রাখেন মাধ্যমিক বোর্ড বই অনুসারে আমরা এবার লিখলাম মাধ্যমিক বোর্ড বই অনুসারে কম্পিউটার মেমোরি 2 প্রকার। এবার এই 2 প্রকারের মধ্যে ক্যাশটাকে বাদ দিতে হবে। তার মানে মাধ্যমিক বোর্ড বই যখন কথা উল্লেখ থাকবে বা মাধ্যমিক বোর্ড বই অনুসারে যদি বলি কম্পিউটার মেমোরি কয় প্রকার? 2 প্রকার, একটা প্রাইমারি আর একটা কি সেকেন্ডারি মেমোরি। লিখেন এবার লিখবেন মাধ্যমিক বোর্ড বই অনুসারে কম্পিউটার মেমোরি 2 প্রকার, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। মাধ্যমিক বোর্ড বই অনুসারে কম্পিউটার মেমোরি 2 প্রকার, যার একটা বলেছি প্রাইমারি আর একটা বলেছি কি সেকেন্ডারি মেমোরি। মাধ্যমিক বোর্ড বই অনুসারে কম্পিউটার মেমোরি 2 প্রকার, যার একটি হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা কি সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি আসে, যদি পরীক্ষায় প্রশ্ন হয়, যদি পরীক্ষায় প্রশ্ন হয় কম্পিউটার মেমোরি কত প্রকার, অ্যান্সার ধরে নেন 2 3 4 5, অপশনে এই 4টা আছে। তার মানে এই 2টা তো হবে না আমরা জানি, ঝামেলা হবে 2 আর 3। নরমালি যেটা বোর্ড বই অনুসারে যেটা বলা আছে সেইটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরে নিব। তার মানে বোর্ড বই কি সরকারি বই, তার মানে সরকারি বইয়ে যা তথ্য দেওয়া থাকে সেটাই অ্যান্সার হিসেবে নিতে হয়। তার মানে যদি পরীক্ষায় আসে 100% আমরা কোনটাকে অ্যান্সার করব? 2টাকে অ্যান্সার করব। যদি এমন হয় 2 অপশনেই নাই সেই ক্ষেত্রে কত? 3। যদি 2 অপশনে থাকে তাহলে 2, আর যদি 2 প্রকার অপশনে না থাকে তাহলে কত প্রকার অ্যান্সার করব? 3 প্রকার অ্যান্সার করার চেষ্টা করব। এই হলো কম্পিউটার মেমোরির প্রকারভেদ। বিষয়টা কি ক্লিয়ার কিনা জানান তো এবার, কিভাবে থাকলে কিভাবে অ্যান্সার করব? পরীক্ষায় 2টি আসলে অবশ্যই 2 প্রকার অ্যান্সার করব, পরীক্ষায় যদি 2 অপশনে না থাকে তাহলে 3 প্রকার অ্যান্সার করব। বিষয়টা কি ক্লিয়ার, বুঝছেন কিনা জানাই। এই ক্লাস কি খারাপ লাগছে, বোরিং লাগছে নাকি? ক্লাস কি বোরিং লাগে স্যার? ক্লাস কি ভালো লাগে না নাকি? ক্লাস কি ভালো লাগছে না লাগে না?
ঠিক আছে, আসেন আমরা কম্পিউটার মেমোরি প্রকারভেদ নিয়ে এতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম। এবার আসেন এদের মেমোরি গুলো একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমে দেখব কম্পিউটার যে প্রথম যে মেমোরি বলেছিলাম প্রাইমারি মেমোরি, সেই প্রাইমারি মেমোরি প্রথমে দেখব আমরা। আমরা প্রথমে পড়ব হলো প্রাইমারি মেমোরি। লিখেন, সবাই লিখবো প্রাইমারি মেমোরি। আমরা প্রথমে পড়ব প্রাইমারি মেমোরি। কম্পিউটারের মূল মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরি। সো আমরা এরকমটা লিখবো, কম্পিউটারের মূল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। কম্পিউটারের মূল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। লিখেন, কম্পিউটারের মূল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি দুই প্রকার। প্রাইমারি মেমোরি কয় প্রকার? দুই প্রকার আমরা জানি, যার নাম্বার 1 আমরা জানি র্যাম এবং নাম্বার 2 আমরা জানি রম। লিখেন, প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা র্যাম আর একটা কি রম। প্রাইমারি মেমোরি দুই প্রকার, একটা র্যাম আর একটা রম। আমি আবার বলছি, প্রাইমারি মেমোরি প্রধানত দুই প্রকার বা নরমালি দুই প্রকার, একটা র্যাম আর একটা কি রম। এবং কম্পিউটারে একটা মূল মেমোরি পাওয়া যায়, সেই কম্পিউটারের মূল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। কম্পিউটারের মূল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। এবং আমি কি বলেছি, কয় প্রকার বলেছি? দুই প্রকার বলেছি, একটা হচ্ছে র্যাম আর একটা কি রম। লিখছি কিনা? সবাই কি লিখছি স্যার? প্রাইমারি মেমোরি কি লিখলাম? দুই প্রকার র্যাম রম। এবং প্রাইমারি মেমোরি হচ্ছে কি, কম্পিউটারের মূল মেমোরি কি বলেছি আমরা প্রাইমারি মেমোরি। এবং কি বললাম, যে দুই প্রকার, একটা র্যাম আর একটা কি রম। ওকে, আসেন এই র্যাম এবং রোম সম্পর্কিত তথ্য পরীক্ষায় আসে, একটু এইটা পার্থক্য লিখবো আমরা। সবাই একটু খাতায় পার্থক্য লিখবেন, কারণ র্যাম এবং রোম থেকে প্রশ্ন আসবেই এবং আসেই নরমালি। আমরা খাতায় একটু পার্থক্য লেখার চেষ্টা করব। এক পাশে আমরা দিব র্যাম আর এক পাশে আমরা লিখব রম। একটু পার্থক্য লিখবো, একটু শখ করে ফেলি তো সবাই। পার্থক্য লেখার জন্য একটু শখ করে ফেলবেন সবাই। আসলে আমরা একটু পার্থক্য লিখবো স্যার, এখান থেকে পরীক্ষায় আসে। রিটেনে প্রশ্ন হয় র্যাম এবং রোমের পার্থক্য রিটেনে লিখতে দেয়, প্রাইমারিতে যেহেতু রিটেনের মতো লিখতে হয় না, তাহলে প্রিলিতে আমাকে তথ্য জানতে হয়, বাট রিটেনে পরীক্ষায় প্রশ্ন হয়, কারণ আমরা একটু পার্থক্য করে লেখার চেষ্টা করি যাতে আমাদের প্রশ্নগুলো মনে থাকে। কারণ কম্পেয়ার করে পড়তে গেলে আমাদের মনে থাকে, বাট কম্পেয়ার যদি করতে পারি তাহলে বেশি ইনফরমেটিভ হয়ে যায়। প্রথমে দেখেন, র্যামের পূর্ণরূপটা আমি লিখতে পারি। র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। লিখে রাখেন, র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপরদিকে রম যেটা বলি, রোমের পূর্ণরূপ হলো রিড অনলি মেমোরি। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপরদিকে রম বলেছি আমরা রিড অনলি মেমোরি। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং কি রিড অনলি মেমোরি। লিখছি কিনা? র্যাম এবং রমের পার্থক্য লিখলাম। সরি, প্রথম তথ্য বলেছি র্যান্ডম, অর্থাৎ তাদের পূর্ণরূপটা লেখার চেষ্টা করেছি। একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটিকে আমরা বলেছি রিড অনলি মেমোরি। এখন দেখেন, নরমালি প্রশ্ন হয় এমনটা, প্রশ্ন আপনাকে বলা হয় নিচের কোনটি স্থায়ী মেমোরি, একটু লিখলাম।
আপনাকে বলা হয় নিচের কোনটি স্থায়ী মেমোরি, অথবা বলা হয় নিচের কোনটি অস্থায়ী মেমোরি। এইটা একটা প্রশ্ন হয়। এছাড়া আপনাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি ভোলাটাইল মেমোরি, অথবা নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি। একটু অ্যান্সার করি তো স্যার, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, কোনটা ভোলাটাইল এবং কোনটা নন ভোলাটাইল, একটু অ্যান্সার করি তো সবাই, আমরা একটু দেখবো আপনাদের অ্যান্সার। একটু একটু কমেন্টস করেন তো স্যার, কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। কোনটা ভোলাটাইল কোনটা নন ভোলাটাইল, কোনটা স্থায়ী এবং কোনটা অস্থায়ী। এ রম না টম? টম কি স্থায়ী? টম লিখেন কেন আসাদুজ্জামান আসাদ? আপনি লিখছেন টম স্থায়ী, টম না স্যার রম, স্পেলিং মিস্টেক করছেন। এই র্যাম স্থায়ী কেমনে হয় মোহাম্মদ সোহেব শেখ? র্যাম স্থায়ী হয় না স্যার, র্যাম অস্থায়ী মেমোরি, রম স্থায়ী মেমোরি। এই কি বলছেন এইগুলা? রম স্থায়ী আর র্যাম কি নন ভোলাটাইল? নাজমুল হোসাইন, আসেন আমরা ক্লিয়ার করি আপনাদের। দেখেন, স্থায়ী মেমোরি আমরা জানি স্থায়ী হচ্ছে রম, আর অস্থায়ী কি জানি আমরা? র্যাম আমরা জানি। তার মানে র্যাম হলো অস্থায়ী মেমোরি, রম হলো স্থায়ী মেমোরি। অপরদিকে ভোলাটাইলের বাংলা হচ্ছে উদায়ী। একটু আগে এইটা জানেন, তারপর আমরা দেখব কোনটা কি। এবং নন ভোলাটাইলের বাংলা হচ্ছে অনুদায়ী। একটা হচ্ছে উদায়ী, হচ্ছে অর্থাৎ ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে উদায়ী, নন ভোলাটাইল হচ্ছে অনুদায়ী। উদায়ী বলতে বোঝানো হয় যেটা উড়ে যায়। আমি উদায়ী বলতে যেটা বুঝিয়েছি সেটা উড়ে যায়, তার মানে যেটা উড়ে যায় তার মানে কি আগে যেখানে ধরেন এইখানে কি সেটা রেখে দিয়েছেন, এটা উড়ে চলে গেল, মানে এখানে স্থায়ী আর আছে না অস্থায়ী না? তার মানে যেটা ভোলাটাইল, যেহেতু অস্থায়ী মেমোরি আমরা র্যাম জানি, তার মানে ভোলাটাইল হবে র্যাম। আর অনুদায়ী যেটা উঠতে পারে না, উড়ে যেতে পারে, তার মানে স্থায়ী থাকে, তার মানে অনুদায়ী হবে রম, বা নন ভোলাটাইল হবে কি রম। অনেকেই আপনারা যেটা করবেন, নন শব্দের অর্থ অচিন্তা করবেন, আর ভোলাটাইল শব্দের অর্থ স্থায়ী চিন্তা করবেন, এরকমটা অনেকেই করবেন, আমি আপনাদেরকে বলে দিলাম। তার মানে অস্থায়ী চিন্তা করবেন, তখন চিন্তা করে অ্যান্সার করবেন র্যাম। এটা আপনারা কিন্তু অ্যান্সার করবেন, আপনাদের ক্ষেত্রে বলছে এটা অ্যান্সার করে আসতে পারেন। তবে নন শব্দের অর্থ ভোলাটাইল চিন্তা করবেন স্থায়ী, অস্থায়ী, এবং অস্থায়ী বলে র্যাম বসাই দিবেন, বাট এইটা কিন্তু হবে না, মনে রাখেন। তার মানে নন শব্দের অর্থ ঠিক আছে, বাট ভোলাটাইল শব্দের অর্থ হচ্ছে উদায়ী, তার মানে অনুদায়ী, অস্থায়ী কিন্তু না। সো একটু লিখে রাখবেন, র্যামে তথ্যটাই লিখবো, আমরা লিখবো র্যাম অস্থায়ী মেমোরি আর রম স্থায়ী মেমোরি। পার্থক্য লিখে ফেলেন, র্যাম স্থায়ী মেমোরি, সরি র্যাম অস্থায়ী মেমোরি, রম স্থায়ী মেমোরি। এবং লিখবো এরপরে আবার র্যামে লিখবো র্যাম ভোলাটাইল বা উদায়ী মেমোরি, রম নন ভোলাটাইল বা অনুদায়ী মেমোরি। একটু লিখে ফেলেন, লিখে জানাই, লিখলে কমেন্টসে ডান লিখবেন, লিখে ডান লিখবেন, দুই পাশের পার্থক্য লিখে ফেলেন, দুইটা দুইটা তথ্য লিখে ফেলেন, লিখে ডান লিখেন কমেন্টসে, আমি কমেন্টস দেখি। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা এরপরের তথ্যে চলে যাই। আমরা দেখার চেষ্টা করলাম, এই তথ্যগুলো একটু মুছে দিলাম আমি। এইবার আসেন, দেখেন এখানে রমে যায়, আগে আমি রমের চিন্তা করলাম। দেখেন এখানে বলা আছে রিড অনলি মেমোরি,
রিড রিড শব্দের অর্থ হচ্ছে পড়া, অনলি শব্দের অর্থ শুধু। তার মানে রমে যে তথ্যগুলা থাকে সেই তথ্যকে কি করা যায়, শুধু পড়া যায়। র্যামে যে তথ্য থাকে সেটাকে পড়া যায়। এখানে অ্যাক্সেস মানে পারমিশন দেওয়া থাকে আপনাকে, বা অনুমতি দেওয়া আছে। অ্যাক্সেস শব্দের অর্থে অনুমতি বলতে পারেন। তার মানে আপনাকে কোনো একটা জায়গায় ঢোকার যদি পারমিশন দেওয়া হয়, অবশ্যই সেটা ঢুকে আপনি ওইখান থেকে কোনো জিনিস চুরি করতে পারেন না, তার মানে নিয়ে আসতে পারেন, পরিবর্তন করতে পারেন। তার মানে র্যামে কি করা যায়, র্যামে তথ্য পড়া এবং লেখা দুইটাই করা যায়। আমি লিখে রাখতে পারেন, র্যামে তথ্য পড়া ও লেখা যায়। র্যামে তথ্য পড়া ও লেখা যায়, রমের ক্ষেত্রে শুধু তথ্য পড়া যায়, শুধু তথ্য পড়া যায়। আমরা লিখলাম কি, র্যামের ক্ষেত্রে লিখলাম র্যামে তথ্য পড়া এবং লেখা দুইটাই করা যায়, আর রমের ক্ষেত্রে বললাম শুধু তথ্য পড়া যায়। র্যামে লিখবেন তথ্য পড়া ও লেখা যায়, রমে আমরা লিখবো শুধু তথ্য পড়া যায়। শুধু তথ্য কি করা যায়, পড়া যায়। এবার আসেন, যে এখানে লেখার সুযোগ আছে, অবশ্যই লিখতে গেলে তথ্য পরিবর্তন করতে পারি। তার মানে এখানে তথ্য পরিবর্তন করা যায়। তথ্য পরিবর্তন করা যায়। এখানে লেখার কোনো সুযোগই নাই, তার মানে তথ্য পরিবর্তন করা যায় না। এখানে তথ্য পরিবর্তন করা যায় না। আমরা লিখলাম র্যামের ক্ষেত্রে তথ্য জানলাম একটা, যে র্যামে তথ্য লেখা এবং পড়া দুইটাই করা যায়। যেখানে লেখার সুযোগ আছে অবশ্যই তথ্য পরিবর্তন করা যাবে। আর রমের ক্ষেত্রে দেখলাম শুধু তথ্য পড়া যায়, যেখানে তথ্য শুধু পড়া যায়, লেখার কোনো সুযোগ নাই, তার মানে তথ্য পরিবর্তন করার কোনো সুযোগ নাই। পরের তথ্য লিখবো আমরা, যদি এমন হয় আপনার একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা হঠাৎ বন্ধ হয়ে গেল, পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ সরবরাহ চলে গেল। তার মানে বিদ্যুৎ সরবরাহ চলে গেলে র্যামের ক্ষেত্রে যে তথ্য থাকে সেই তথ্যের কি হয়, রমে যে তথ্য থাকে সেই তথ্য কি হয়, আমরা এইটা জানি। যে পরের তথ্য আমরা লিখবো এরকম, যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র্যামে তথ্য মুছে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে র্যামে তথ্য কি হয়, মুছে যায়। তার মানে র্যামে যে তথ্য ছিল সবগুলাই কি হবে, মুছে যাবে। অপরদিকে বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, রমে যে তথ্য ছিল সেটা মুছে যাবে না। আমরা লিখবো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে রমে তথ্য অপরিবর্তিত থাকে। তার মানে র্যামের ক্ষেত্রে হবে মুছে যাবে র্যামের ক্ষেত্রে, আর রমের ক্ষেত্রে সেটা অপরিবর্তিত থাকবে বা মুছে যাবে না। র্যাম এবং রম এই হচ্ছে পার্থক্য। ওভারঅল এই তথ্যগুলো যদি মনে রাখতে পারেন, আশা করা যায় প্রিলিতেও কভার হয়ে যাবে এবং রিটেনে এই তথ্যগুলো লিখলেই পার্থক্য হয়ে যাবে। একটু জানাবো পার্থক্য আমরা লিখছি কিনা, ক্লিয়ার বুঝেছি কিনা, এবং এই যে পার্থক্যটা বোঝাইলাম ক্লিয়ারলি আমরা বুঝলাম কিনা, অথবা লেখা হয়েছে কিনা একটু জানাই। একটু জানাই স্যার, লিখলাম কিনা বা বুঝলাম কিনা, বোঝা হয়েছে কিনা বা বুঝেছেন কিনা এবং লেখা হয়েছে কিনা।
স্যার মেইন মেমোরি দুইটা, র্যাম এবং রোম দুইটাকেই মেইন মেমোরি বলা হয় স্যার। মেইন মেমোরিতে প্রাইমারি মেমোরি দুইটাই, র্যাম এবং রোম দুইটাই প্রাইমারি মেমোরি বা দুইটাই মেইন মেমোরিতে, কথা কি বুঝছেন? সেই ক্ষেত্রে এদের ভাগ একটু আছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা অস্থায়ী। দুইটাই লাগবে স্যার, মেইন এবং মেইন মেমোরি বলতে দুইটাকেই বোঝানো হয় নরমালি। আসেন, দুইটা র্যাম পাওয়া যায়, আমরা লিখে রাখবো র্যাম দুই প্রকার। র্যাম কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলি ডি র্যাম, আরেকটিকে আমরা বলি এস র্যাম। ডি র্যাম যেটা, সেটার পূর্ণরূপ হলো ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এস র্যাম আমরা লিখব স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম দুই প্রকার বললাম, সেটার মধ্যে একটা হচ্ছে বলেছি ডি র্যাম, যেটাকে আমরা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে থাকি, এবং আরেকটিকে বলা হয় এস র্যাম, যেটাকে আমরা বলি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখেন, ডাইনামিক শব্দের অর্থ গতিশীল। ডাইনামিক শব্দের অর্থ কি? গতিশীল। সো এইটাকে আমি ডি র্যাম কে বলতে পারি গতিশীল মেমোরি। আমরা কি বললাম? ডি র্যাম কে বললাম গতিশীল মেমোরি, এস র্যাম কে আমরা বলি হচ্ছে স্থিতিশীল মেমোরি। এটা হচ্ছে স্থিতিশীল মেমোরি, লিখে রাখেন। ডি র্যাম কে বলা হয়, ডাইনামিক শব্দের অর্থ যেহেতু গতিশীল, সো একটা হচ্ছে গতিশীল মেমোরি আর একটাকে আমরা বলি স্থিতিশীল মেমোরি। তাহলে র্যাম আমরা দুই প্রকার জানলাম, একটা ডি র্যাম বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটাকে বলছি আমরা এস র্যাম, যেটাকে আমরা বলি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডাইনামিক শব্দের অর্থ গতিশীল, তার মানে ডি র্যাম হবে গতিশীল মেমোরি। স্ট্যাটিক শব্দের অর্থ স্থিতিশীল, তার মানে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা এস র্যাম হবে স্থিতিশীল মেমোরি। এবার আসেন, রমকে কতকগুলা ভাগে ভাগ করা হয়েছে, কতকগুলা রমের নাম আমি লিখে দিব, একটু লিখে নিবেন। আমরা কতকগুলা রম লিখবো, আমরা কতকগুলা রম লিখবো। প্রথমে আমরা লিখবো এম রম। পূর্ণরূপ গুলা পরীক্ষায় আসবে, এখান থেকে পূর্ণরূপ গুলো আসে, সো পূর্ণরূপ গুলো একটু লেখার চেষ্টা করবো। এম রম, প্রথমে আমরা বলেছি এম রম। এম হচ্ছে মাস্ক, রম তো আমরা জানি রিড অনলি মেমোরি, অর্থাৎ এম রম হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি। পরের রম আমরা জানবো পি রম। পিতে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর পরের যে রমটা পাই সেটাকে আমরা বলি ইপি রম। প্রথম ইতে ইরেজেবল, পরের পিতে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এরপরে যে রমটা পাই সেই রমটাকে আমরা বলি হচ্ছে ইইপি রম। প্রথম ইতে হলো ইলেকট্রিক্যালি, ইতে ইরেজেবল, ইতে প্রোগ্রামেবল, এরপরে রিড অনলি মেমোরি, আমরা জানি, লিখে নিব আমরা। এরপরে হচ্ছে ইএপি রম। ইএপি রম, প্রথম ইতে ইলেকট্রিক্যালি, এতে হচ্ছে অল্টারেবল, পিতে প্রোগ্রামেবল, এরপরে রিড অনলি মেমোরি। এবং লাস্ট যে রমটা পাওয়া যায় সেই রমটাকে বলা হয় ফ্ল্যাশ রম। তার মানে ফ্ল্যাশ শব্দের অর্থ, ফ্ল্যাশের কোনো, এটা ফ্ল্যাশের কোনো পূর্ণরূপ নাই, তার মানে ফ্ল্যাশ রিড অনলি মেমোরি। পরেরটা বলা হচ্ছে কি ফ্ল্যাশ রম বা ফ্ল্যাশ রিড অনলি মেমোরি। লিখে নেন, একটু একটু লিখে নি স্যার।
লেখা হলে জানাবেন, লেখা হয়ে গেলে অবশ্যই জানাবেন। এইগুলার পূর্ণরূপ পরীক্ষায় কিন্তু আসে, এই কারণে বলেছি একটু লিখে নেন এবং লেখা হলে জানাবেন। ওকে, ঠিক আছে, আমি মুছে দিলাম, আমি মুছে দিলাম। আচ্ছা, র্যাম এবং রোম আমরা দেখার চেষ্টা করলাম। এবার আসেন দেখেন, প্রাইমারি দেখা শেষ, এবার আমরা সেকেন্ডারি দেখব। আমরা লিখবো সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি পড়তে সহায়ক, তার মানে সহায়তা করে কারে? তার মানে প্রাইমারি মেমোরি সে সহায়তা করে। দেখেন অনেক তথ্য আছে আমার কাছে, সেই তথ্য জমা রাখার জন্য প্রাইমারি মেমোরি যথেষ্ট না, কারণ তার স্টোরেজ ডিভাইস, তার স্টোরেজ মিডিয়া তো অল্প, তার ক্যাপাসিটি তো অল্প, মানে অনেক তথ্য আমার কাছে আছে। সেই তথ্যগুলোকে যদি জমা রাখতে চাই, তার মানে এক্সট্রা কিছু মেমোরি আমরা অ্যাড করি বাহির থেকে, সেই মেমোরিকেই বলা হয় সেকেন্ডারি মেমোরি। তো আমরা সেকেন্ডারি মেমোরি তথ্য এইটা বলতে পারি, অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য জমা রাখার জন্য ব্যবহৃত হয়, জমা রাখার জন্য ব্যবহৃত হয় সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি লিখে রাখেন, অতিরিক্ত তথ্য জমা রাখার জন্য ব্যবহৃত হয় সেকেন্ডারি মেমোরি। যেমন আমরা সেকেন্ডারি মেমোরি হিসেবে পাই, আমরা বলতে পারি হার্ড ডিস্ক, বলতে পারি, আমরা বলতে পারি ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, আমি সিডি বলতে পারি, আমি ডিভিডি বলতে পারি, আমি বলতে পারি ম্যাগনেটিক ডিস্ক, আমি বলতে পারি অপটিক্যাল ডিস্ক। অর্থাৎ বাহির থেকে যে মেমোরিগুলো আমরা অ্যাড করি অতিরিক্ত তথ্য, অর্থাৎ ক্যাপাসিটি বেশি আলাদা তথ্য জমা রাখার জন্য, অতিরিক্ত তথ্য জমা রাখতে যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি থেকে তেমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে না, তারপরে আপনাকে জানতে হবে সেকেন্ডারি মেমোরি কি এবং সেকেন্ডারি মেমোরি কোনগুলাকে বলতে পারি সেইটা জানার চেষ্টা করতে হবে। বাট পরীক্ষায় তেমন প্রশ্ন হয় না এখান থেকে। একটু লিখিন, একটু লিখে শেষ করি, সেকেন্ডারি মেমোরি লিখবো। এরপরে আমরা দেখবো ক্যাশ মেমোরি, লাস্ট আজকের টপিকের লাস্ট তথ্য, সেটা আমরা ক্যাশ মেমোরি পড়ে শেষ করে দিব আজকে। একটু লিখছি কিনা একটু জানাই তো। ওকে, লিখছেন, ঠিক আছে, আমরা ক্যাশ মেমোরি দিয়ে আজকে শেষ করে দিব। লিখে রাখেন ক্যাশ মেমোরি। লিখেন ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি যেই মেমোরি মূলত সিপিইউ, সিপিইউ এবং সিপিইউ এবং মেইন মেমোরির মাঝে অবস্থিত। তার মানে এই ক্যাশ মেমোরি কোথায় সংযোগ করা হয়েছে? দেখেন সিপিইউ এর মাঝখানে, সিপিইউ এবং মেইন মেমোরি, এই যে সিপিইউ এবং মেইন মেমোরি, এই দুইটার মাঝখানে একটা মেমোরি সংযুক্ত করা হয়, সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। লিখে রাখেন সিপিইউ এবং মেইন মেমোরির মাঝে অবস্থিত ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি মূলত সেটা হচ্ছে প্রসেসিং এর গতিটাকে বাড়ানোর জন্য কাজে লাগে। এই ক্যাশ মেমোরি প্রসেসিং স্পিড বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এই যে ক্যাশ মেমোরির কথা বলেছি, এই ক্যাশ মেমোরি মূলত প্রসেসিং এর গতি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। লিখে রাখেন
সিপিইউ এবং মেইন মেমোরির মাঝে অবস্থিত ক্যাশ মেমোরি, যে ক্যাশ মেমোরি মূলত প্রসেসিং এর স্পিডটাকে বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। প্রসেসিং স্পিড বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কি? ক্যাশ মেমোরি। লিখেছি সিপিইউ এবং মেইন মেমোরি। না স্যার, এটা রম না স্যার, এইটা আলাদা একটা মেমোরি স্যার, এটাকে রম বলা যায় না, এটা আলাদা একটা মেমোরি স্যার, এটাকে রম বলবো না আমরা। লিখেছি কিনা র্যাম, সরি ক্যাশ মেমোরির অবস্থানটা লিখছি কিনা? আচ্ছা, এই যে ক্যাশ মেমোরির কথা বলেছি, ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইমটা হয় সর্বনিম্ন, লিখে রাখেন ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম। আমরা দেখার চেষ্টা করব ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইমটা কতটুকু। লিখে রাখেন ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম মেইন মেমোরির এত অংশ, 1/7 অংশ। ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম মেইন মেমোরির 1/7 অংশ। অর্থাৎ মেইন মেমোরি কোনো একটি কাজ করতে যদি 7 সেকেন্ড সময় লাগে, ঠিক একই কাজ ক্যাশ মেমোরি করতে সময় লাগবে 1 সেকেন্ড। এই কারণে বলা হয় ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম মেইন মেমোরির 1/7 অথবা 7 ভাগের 1 ভাগ। আমি বলেছি ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম মেইন মেমোরির কত? 7 ভাগের 1 ভাগ। তার মানে কোনো একটা কাজ যদি মেইন মেমোরি 7 সেকেন্ডে করতে পারে, ঠিক একই কাজ যদি ক্যাশ মেমোরিকে করতে দেয় সেটা 1 সেকেন্ডে করতে পারবে। এই কারণে বলা হয় ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম মেইন মেমোরির 1/7। কথা কি ক্লিয়ার? কেন আমি 1/7 বললাম? কেন ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম 1/7 বললাম, বা কোনটার কাজ কি বলছি কি, যে মেইন মেমোরি কোনো একটি কাজ যদি 7 সেকেন্ডে করতে পারে, ঠিক একই কাজ ক্যাশ মেমোরি করবে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। ওকে, ক্লিয়ার। স্যার মেইন মেমোরি তো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক তো মেইন মেমোরি না। মেইন মেমোরি দুইটা, র্যাম এবং রোম কে মেইন মেমোরি বলা হয়, হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক এটা সেকেন্ডারি মেমোরি স্যার। মেইন মেমোরি অলরেডি মনে রাখবেন, মেইন মেমোরি দুইটা, একটা র্যাম এবং একটা রোম। হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, সিডি, ডিভিডি যা বলেন, অপটিক্যাল যা বলেন, সবগুলো সেকেন্ডারি মেমোরি। মেইন মেমোরি মূলত দুইটা, একটা র্যাম এবং আরেকটা কি? রম। এই যে ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন, লিখে রাখেন ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন এবং ক্যাশ মেমোরি কম ধারণ ক্ষমতা সম্পন্ন। ক্যাশ মেমোরি কম ধারণ ক্ষমতা সম্পন্ন। এই যে ক্যাশ মেমোরির গতি মূলত 256 কিলোবাইট এবং ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা বলা হয়েছে, নরমালি বলা হয় 2 মেগাবাইট। বর্তমানে এটাকে বাড়ানো হয়েছে, বাট আমরা এখন পর্যন্ত এখনো জানবো ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা কত? 2 মেগাবাইট। তো আমরা বললাম ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন, যার গতি হলো 256 কিলোবাইট, এবং ক্যাশ মেমোরি কম ধারণ ক্ষমতা সম্পন্ন, যার ধারণ ক্ষমতা বললাম 2 মেগাবাইট। বর্তমানে কিন্তু 6 মেগাবাইটেরও পাওয়া যাচ্ছে। তো আমরা দুইটা তথ্য লিখলাম, ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন এবং কম ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি। ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন এবং কম ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি। ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন এবং কম ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি। লিখছি কিনা? যদি এটা লেখা শেষ হয়ে থাকে তাহলে আর জাস্ট একটা তথ্য দেখিয়ে শেষ করে দিব আজকে। লিখছি কিনা? এটা কি লেখা হয়েছে? ক্যাশ মেমোরি উচ্চ গতি সম্পন্ন এবং কম ধারণ ক্ষমতা সম্পন্ন, লিখছেন কিনা? ওকে, আসেন একটু লিখে নি।
দেখেন এখানে আমি কতগুলো মেমোরি দেখানোর চেষ্টা করব। একটু এইটা আঁকিয়ে নিব। একটু আঁকিয়ে নিব। দেখেন উপরে আমি বলেছি রেজিস্টার, এটা হচ্ছে রেজিস্টার, এটা ক্যাশ, এটা প্রাইমারি, এটা ম্যাগনেটিক, আর একটা কি অপটিক্যাল। কতগুলো মেমোরি দেখানোর চেষ্টা করেছি। যার এইটা একটু আঁকিয়ে নেন, যেভাবে আছে সেভাবে আঁকিয়ে নেন একটু। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, একটু আঁকিয়ে নিব আমরা। এটা আঁকানোর পরে আমরা মূল আলোচনায় চলে যাবো, এটার আলোচনা করব। একটু আঁকিয়ে নি স্যার, এইটা একটু আঁকিয়ে নি। আঁকানো হলে বলবেন, আমরা একটু আলোচনায় চলে যাব। এটা কি উঠানো হইলে একটু বলবেন। ওকে, দেখেন এখানে বোঝানোর চেষ্টা করেছি এটা। এখানে বোঝানোর চেষ্টা করেছি, দেখেন এইখানে অ্যারো চিহ্ন কি নিচ থেকে উপরে গেছে, তার মানে নিচ থেকে উপরে যাওয়ার অর্থ হচ্ছে যখন আমি অপটিক্যাল থেকে ম্যাগনেটিক, ম্যাগনেটিক থেকে প্রাইমারি, ক্যাশ এবং রেজিস্টার, যত উপরের দিকে যাব প্রত্যেকটা মেমোরির দাম বাড়বে, পাশাপাশি তার গতি বাড়বে। তার মানে আমি যদি বলি অপটিক্যাল মেমোরির দাম যদি 10 টাকা হয় এবং তার গতি যদি 10 কিলোবাইট হয়, তার মানে ম্যাগনেটিকের দাম একটু বেশি, তার গতি বেশি, প্রাইমারির দাম বেশি, তার গতি বেশি, ক্যাশ মেমোরি তার থেকে বেশি, এবং রেজিস্টার কি সর্বোচ্চ গতি সম্পন্ন একটা মেমোরি বা দাম সর্বোচ্চ। ঠিক তাই অপরদিকে যদি আমি এইটা বলি রেজিস্টার থেকে নিচে যাওয়া হচ্ছে, যদি নিচে যাই দেখেন অ্যাক্সেস টাইম এবং তার ধারণ ক্ষমতা বাড়ছে। তার মানে অ্যারো চিহ্ন যেই দিকে দেওয়া হয় সেটা বাড়বে, সেই দিকে গেলে কি হবে, বাড়বে। কি বাড়বে এই পাশে? অ্যাক্সেস টাইম বাড়বে, তার ধারণ ক্ষমতা বাড়বে। তার মানে আমি বলতে পারি রেজিস্টার এমন একটা মেমোরি যার দাম বেশি এবং গতি বেশি। তার মানে এদিকে অ্যারো চিহ্ন, তার মানে দাম বেশি, কি হবে, গতি বেশি হবে। এবং দেখেন এদিক থেকে নিচ থেকে উপর থেকে নিচে আসছে, তার মানে রেজিস্টার এমন একটা মেমোরি যার অ্যাক্সেস টাইম এবং ধারণ ক্ষমতা কি হবে, কম হবে। তার মানে নিচের দিকে গেলে বাড়বে। তার মানে সবচেয়ে বেশি অ্যাক্সেস টাইম এবং সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা হচ্ছে অপটিক্যাল মেমোরির, এবং সবচেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে রেজিস্টার। ঠিক দেখেন দুইটার বিপরীত, এইদিকে গেছে উপরে, এইদিকে আসছে নিচে। তো আমি এইটা বলতে পারি যে সকল মেমোরির দাম এবং গতি বেশি সেই সকল মেমোরির অ্যাক্সেস টাইম এবং ধারণ ক্ষমতা কম। তার মানে এই পাশে বাড়লে এই পাশে কমবে, এই পাশে কমলো এই পাশে বাড়বে, দুইটার বিপরীত। তার মানে রেজিস্টার এমন একটা মেমোরি যার দাম গতি বেশি এবং তাদের অ্যাক্সেস টাইম এবং ধারণ ক্ষমতা কম। অপরদিকে অপটিক্যাল মেমোরি এমন একটা মেমোরি যার দাম এবং গতি কম কিন্তু তার অ্যাক্সেস টাইম এবং ধারণ ক্ষমতা বেশি। বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাই, বুঝছেন কিনা এটা? এই যে গ্রাফটা বুঝাইলাম, এটা বুঝেছেন কিনা? সমানুপাতিক না স্যার, ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হইলে একটা বাড়লে আরেকটা বাড়ে, আরেকটা কমলে আরেকটা কমে, কথা কি বুঝছেন? ব্যস্তানুপাতিক তার মানে একটা কমলে আরেকটা বাড়ে, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক স্যার, সমানুপাতিক নয়। হ্যাঁ, সিরিয়ালি আপনাকে মনে রাখতে হবে স্যার। দামে সস্তা মানে ভালো না স্যার, দামে সস্তা মানে ভালো ওইটা বিষয় না। তার মানে ওইখানে তো গতির একটা বিষয় আছে, তাই না? তার মানে গতি তো কিন্তু বেশি, তাই না? আচ্ছা যাই হোক, আপাতত আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা। আগামীকাল ইনশাল্লাহ পরের লেকচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাল্লাহ ঠিক একই সময়ে আগামীকালকে দেখা হবে আপনাদের সাথে। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।